The topic we are going to discuss is Drago's rule. Drago's rule. Okay. So first of all, in case of Drago's rule, you should know that this rule is not applicable everywhere. We cannot apply this rule everywhere. Okay. So there are certain cases where only we can apply the Drago's rule. It is not, we cannot apply the Drago's rule everywhere. Okay. We cannot apply the Drago's rule everywhere. There are certain cases in which only we can apply the Drago's rule. Okay. So which are those cases where we can apply the Drago's rule? Okay. So first of all, let's see the conditions. Let's see the conditions. Okay. In which the Drago's rule will be applicable. Okay. So Drago's rule will be applicable if a compound have two, if a compound follow two conditions. Okay. So Drago's rule will be applicable if a compound follow two conditions. Under number one, the central atom, the central atom, the central atom should be present in period number 3 onward. এখানে যে সেন্ট্রাল অ্যাটমটা থাকবে ওই সেন্ট্রাল অ্যাটমটাকে অবশ্যই কিন্তু পিরিয়ড নাম্বার 3 বা তার থেকে বেশি, মানে সেন্ট্রাল অ্যাটমটা কিন্তু পিরিয়ড নাম্বার 3 বা 3 এর থেকে বেশি হতে হবে। কথাটা বুঝতে পারছো? পিরিয়ড নাম্বার 1 বা পিরিয়ড নাম্বার 2 যদি হয়, দেন ওই সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু ড্রাগস রুল আমরা অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? মানে অবশ্যই কিন্তু কি বলো, অবশ্যই কিন্তু যে সেন্ট্রাল অ্যাটমটা আছে ওই সেন্ট্রাল অ্যাটমটাকে পিরিয়ড নাম্বার 3 বা তার থেকে বেশি কোনো পিরিয়ডের এলিমেন্ট হতে হবে। যেমন ইফ দ্য সেন্ট্রাল অ্যাটম ইজ নাইট্রোজেন, if the center atom is nitrogen, যদি center atom টা আমার ধরো নাইট্রোজেন হয়, then Drago's rule will not be applicable. But if the center atom is phosphorus, then in that case Drago's rule will be applicable. Okay. একইভাবে আমরা বলতে পারি ধরো সেন্ট্রাল অ্যাটমটা আমার অক্সিজেন, তাহলে সেন্ট্রাল অ্যাটম যদি অক্সিজেন হয়, তো অক্সিজেন কি বলো, অক্সিজেন হচ্ছে পিরিয়ড নাম্বার 2 এলিমেন্ট, তাহলে এর ক্ষেত্রে কিন্তু Drago's rule আমরা অ্যাপ্লাই করতে পারবো না। বাট যদি আমার এখানে সেন্ট্রাল অ্যাটমটা সালফার হয়, দেন উই ক্যান অ্যাপ্লাই দ্য Drago's rule. তাহলে ফার্স্ট কন্ডিশন কি বললাম? ফার্স্ট কন্ডিশন আমরা বললাম দ্য সেন্ট্রাল অ্যাটম শুড বি প্রেজেন্ট ইন পিরিয়ড নাম্বার 3 অনওয়ার্ড। সেন্ট্রাল অ্যাটম যেটা আছে ওটাকে কিন্তু আইদার পিরিয়ড নাম্বার 3 বা পিরিয়ড, মানে পিরিয়ড নাম্বারটা 3 বা 3 এর থেকে বেশি হতে হবে। আন্ডারস্টুড? দিস ইজ কন্ডিশন নাম্বার 1। এন্ড সেকেন্ড যে কন্ডিশনটা, এটা খুব ইম্পর্টেন্ট কন্ডিশন। কি বলো? এখানে যে সারাউন্ডিংস অ্যাটমস গুলো আছে, ওকে, দ্য দ্য সারাউন্ডিং অ্যাটমস, মানে এখানে সেন্টার অ্যাটমের সাথে যে সাইড অ্যাটমস গুলো আছে আর কি, যেগুলোকে আমরা সারাউন্ডিংস অ্যাটমস বলছি, দ্য সারাউন্ডিংস অ্যাটম শুড হ্যাভ ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি লেস দেন ইকুয়াল টু 2.5। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন। ঠিক আছে, যে সারাউন্ডিংস অ্যাটমস যেগুলো আছে, মানে সেন্টার অ্যাটমের সাথে যে সাইড অ্যাটমস গুলো অ্যাটাচড আছে, ওদের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু 2.5 বা 2.5 এর থেকে কম হতে হবে। আন্ডারস্টুড? ওদের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু 2.5 বা 2.5 এর থেকে কম হতে হবে। ধরো আমার সারাউন্ডিং অ্যাটমটা আছে ক্লোরিন, ইফ দ্য সারাউন্ডিং অ্যাটম is equal to chlorine, it will not be applicable. But if the surrounding atom is hydrogen, then we can apply the Drago's rule. Understood? মানে সবসময় মাথায় রাখবে যে এখানে যে সাইড অ্যাটম বা সারাউন্ডিং অ্যাটম যেটা আছে, ওর ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কি বলো 2.5 বা 2.5 এর থেকে কম হতে হবে। এখানে ক্লোরিনটাকে কেন আমরা অ্যাপ্লাই করতে পারছি না? বিকজ ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি কত বলো? 3.1 বা 3 এর কাছাকাছি হয়। ঠিক আছে, 3.1 বা 3। ঠিক আছে, ক্লোরিনের ক্ষেত্রে। সো ইট ইজ মোর দ্যান 2.5। তাহলে এখানে কিন্তু আমরা ড্রাগস রুল অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে সেকেন্ড কন্ডিশন এবং খুব ইম্পর্টেন্ট কন্ডিশন হচ্ছে এটা, যে সারাউন্ডিং অ্যাটম শুড হ্যাভ ইলেকট্রোনেগেটিভিটি লেস দ্যান ইকুয়াল টু 2.5। কথাটা বুঝতে পারছো? ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু সারাউন্ডিং অ্যাটমে 2.5 বা 2.5 এর থেকে কম হতে হবে। আন্ডারস্টুড? নো প্রবলেম। এখানে আরো একটা কন্ডিশন আছে যে অ্যাটলিস্ট
এখানে আরো একটা কন্ডিশন আছে যে অ্যাটলিস্ট ওয়ান লোন পেয়ার should be present should be present on the central on the central atom on the central, এটাও খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন যে অ্যাটলিস্ট ওয়ান লোন পেয়ার শুড বি প্রেজেন্ট অন দ্য সেন্ট্রাল অ্যাটম। এবং একটা থেকে বেশি লোন পেয়ার থাকতেই পারে ডেফিনেটলি, কথাটা বুঝতে পারছো, কিন্তু অ্যাটলিস্ট একটা লোন পেয়ার আমার থাকতে হবে। কথাটা বুঝতে পারছো? তাহলে এই দুটো হচ্ছে আমার কন্ডিশন। নাম্বার ওয়ান হচ্ছে যে এলিমেন্টটা আমরা নেবো সেখানে, মানে যে কম্পাউন্ডটা আমরা নেবো সেখানে সেন্ট্রাল অ্যাটম যেটা আছে তার পিরিয়ড নাম্বারটা 3 বা 3 এর থেকে বেশি হতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, ড্রাগস রুল অ্যাপ্লাই করা। আর নাম্বার টু কন্ডিশন কি বলো, যেগুলো আমার সারাউন্ডিং অ্যাটমস আছে, মানে সেন্ট্রাল অ্যাটমের সাথে যে অ্যাটমস গুলো অ্যাটাচড আছে ওদের ইলেকট্রোনেগেটিভিটি আইদার 2.5 বা 2.5 এর থেকে কম হতে হবে। ঠিক আছে, আরো একটা কন্ডিশন এটা মনে রাখবে যে অ্যাটলিস্ট একটা লোন পেয়ার আমার থাকতে হবে সেন্ট্রাল অ্যাটমে। ঠিক আছে, একটা থেকে বেশি লোন পেয়ার থাকতে পারে কিন্তু অ্যাটলিস্ট একটা লোন পেয়ার আমার থাকতে হবে। কথাটা বুঝতে পারলে? প্রবলেম কিছু নেই। এখন ব্যাপারটা হচ্ছে এর উপর বেস করে আমরা কি বলতে পারি বলো। এর উপর বেস করে যদি আমরা দুটো মলিকিউলস কে কম্পেয়ার করি, যদি আমরা এক্সাম্পল দেখি, ধরো আমি বললাম একটা মলিকিউল হচ্ছে NH3 আর একটা মলিকিউল আমি লিখলাম PH3। সো দেখো NH3 তে আমরা কি দেখতে পাচ্ছি, NH3 তে আমরা দেখতে পাচ্ছি এখানে নাইট্রোজেনের মাথায় একটা লোন পেয়ার আছে, PH3 তে আমরা দেখতে পাচ্ছি না ফসফরাসের মাথায় একটা লোন পেয়ার আছে। নাও এখানে NH3 এর ক্ষেত্রে আমরা কি ড্যাগোস রুল অ্যাপ্লাই করতে পারবো? ক্যান উই অ্যাপ্লাই দ্য ড্যাগোস রুল ফর NH3? অবভিয়াসলি নট। ওয়াই? বিকজ এখানে সেন্ট্রাল অ্যাটমটা হচ্ছে নাইট্রোজেন, এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে আমার নাইট্রোজেন। এবং আমরা জানি যে সেন্ট্রাল অ্যাটম কিন্তু পিরিয়ড নাম্বার 3 বা তার থেকে বেশি পিরিয়ডে কোনো একটা এলিমেন্ট হতে হবে। তাহলে NH3 এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে না। তো যেহেতু ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাহলে ডেফিনেটলি কিন্তু NH3 এর ক্ষেত্রে আমরা ড্রাগস রুল অ্যাপ্লাই করতে পারবো না। যে দুটো কন্ডিশন বললাম এই দুটো কন্ডিশনই কিন্তু স্যাটিসফাই করতে হবে, তবেই কিন্তু আমরা সেক্ষেত্রে ড্রাগস রুল অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ আমরা কিন্তু ড্রাগস রুল অ্যাপ্লাই করতে পারবো না। এবার দেখো আমরা যদি PH3 এর এক্সাম্পলটা নিই, দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ফার্স্ট অফ অল ফসফরাস বিলংস টু পিরিয়ড নাম্বার 3, তাহলে ফার্স্ট কন্ডিশন ফলো হয়ে গেল। সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি সাইড অ্যাটমটা কি আছে বলো, হাইড্রোজেন। হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.1, তাহলে সেকেন্ড কন্ডিশনে ফলো হয়ে গেল। থার্ড কন্ডিশন বা আমরা সেকেন্ড কন্ডিশনের আন্ডারে একটা কন্ডিশন লিখেছিলাম, এটাও বলেছিলাম ইম্পর্টেন্ট কন্ডিশন, যে অ্যাটলিস্ট ওয়ান লোন পেয়ার শুড বি প্রেজেন্ট অন দ্য সেন্ট্রাল অ্যাটম। তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি ফলো হয়ে গেল, এখানে ফসফরাসের মাথায় কিন্তু একটা লোন পেয়ার প্রেজেন্ট আছে। তাহলে তিনটে কন্ডিশনই ফলো হয়ে গেল, তার মানে PH3 এর ক্ষেত্রে উই ক্যান অ্যাপ্লাই দ্য রাগোস রুল, বাট নট ফর NH3। এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার ওয়ান। লেট আস সে এক্সাম্পল নাম্বার টু। ধরো এক্সাম্পল নাম্বার টু তে আমি আরেকটা কম্পাউন্ড নিলাম, ধরো আমি একটা নিলাম H2O, আর একটা নিলাম H2S। ভালো করে দেখো, এখানে অক্সিজেনের মাথায় দুটো লোন পেয়ার আছে, এখানে সালফারের মাথায় দুটো লোন পেয়ার আছে। ওকে, নাও এবার যদি আমরা দেখি কোথায় ড্রাগস রুল অ্যাপ্লিকেবল হবে আর কোথায় ড্রাগস রুল অ্যাপ্লিকেবল হবে না, সেটাকে যদি আমরা চেক করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন বিলংস টু পিরিয়ড নাম্বার 2। তাহলে যেহেতু ওয়াটারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কন্ডিশনটাই স্যাটিসফাই হচ্ছে না, তাহলে definitely for water Dragos rule will not be applicable. We cannot apply the Dragos rule for water molecule. But H2S এ কি দেখতে পাচ্ছি, sulfur belongs to period number 3. Okay, hydrogen is attached, hydrogen electronegativity 2.5 এর থেকে কম, 2.1 হয়। ওকে, আবার দেখো আমরা দেখতে পাচ্ছি দুটো লোন পেয়ার প্রেজেন্ট আছে, তার মানে ডেফিনেটলি ফর H2S we can apply the Dragos rule. ওকে, আচ্ছা যদি আমরা বলতাম H2AC, H2AC, তাহলে এর ক্ষেত্রে কি ড্রাগস রুল অ্যাপ্লিকেবল হতো? অবভিয়াসলি হ্যাঁ, হতো। কেন? কারণ আমরা জানি গ্রুপ নাম্বার 16-এ কে কে আছে বলো, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম, পোলোনিয়াম। তাহলে সেন্ট্রাল অ্যাটম যদি পিরিয়ড 3 অনওয়ার্ড হয়, মানে সালফারের ক্ষেত্রে যদি আমরা ড্রাগস রুল অ্যাপ্লাই করতে পারি, দেন ডেফিনেটলি ফর দ্য মলিকিউল H2AC উই ক্যান অলসো অ্যাপ্লাই দ্য ড্রাগস রুল। তাহলে H2AC এর ক্ষেত্রেও কিন্তু আমরা ড্রাগস রুল অ্যাপ্লাই করতে পারবো। কথাটা বুঝতে পারছো? তাহলে এই সিস্টেম গুলোকে অ্যাপ্লাই করে আমরা কোথায় ট্র্যাগোস রুল অ্যাপ্লাই করতে পারবো আর কোথায় পারবো না সেই জিনিসটা বুঝতে পারবো। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, it is the most important thing that where we can apply the Dragos rule and where we cannot apply the Dragos rule. এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে বা এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তুমি ভাবতে পারো এখানে, যে কোথায় আমরা ড্রাগস রুল অ্যাপ্লাই করতে পারবো আর কোথায় আমরা ড্রাগস রুল অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে আই থিঙ্ক সেটা নিয়ে কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন হয় তাহলে প্রিভিয়াস যে ভিডিও, মানে এর আগে যে পার্টটা আমি বললাম আর কি, সেটাকে আরেকবার দেখে নাও।
then it will be clear that when we can apply the Dragos rule and when we cannot apply the Dragos rule. Okay, now come to the main point that what is the Dragos rule. Now come to the main point that what is the Dragos rule. Dragos rule জিনিসটা অ্যাকচুয়ালি কি? না এখানে বলা হচ্ছে যদি যদি কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে ড্র্যাগস রুল আমরা অ্যাপ্লাই করতে পারি, ভালো করে শুনবে, যদি কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা ড্র্যাগস রুল অ্যাপ্লাই করতে পারি, দেন ফর দ্যাট পার্টিকুলার মলিকিউল, আমি সবার ক্ষেত্রে বলছি না কিন্তু, ফর দ্যাট পার্টিকুলার মলিকিউল নো hybridization will occur of the central atom. This is actually the Dragos rule. কথাটা বোঝাতে পারলাম? কি বললাম? if for any compound 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 Dragos rule can be applied, if for any compound Dragos rule can be applied, then no hybridization will occur of the central atom for that compound. তার মানেটা কি, যদি কোথাও ধরো আমরা মানে যদি কোনো মলিকুলের ক্ষেত্রে ড্র্যাগস রুল অ্যাপ্লিকেবল হয়, তার ক্ষেত্রে যেটা আমার সেন্ট্রাল অ্যাটম আছে ওই সেন্ট্রাল অ্যাটমের কোনো রকম হাইব্রিডাইজেশন কিন্তু হবে না। অ্যাজ ফর এক্সাম্পল, দেখো এইমাত্র আমরা দেখলাম যে ফর দ্য মলিকিউল PH3, ওকে, ড্র্যাগস রুল ইজ অ্যাপ্লিকেবল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ফসফরাসে কিন্তু কোনো রকম হাইব্রিডাইজেশন হবে না, নো হাইব্রিডাইজেশন। বা আমরা এখানে এই যে আমরা বললাম যে H2S, তাহলে H2S এর ক্ষেত্রে কিন্তু ড্র্যাগস রুল অ্যাপ্লিকেবল। তাহলে এখানে সেন্টার অ্যাটমটাকে বলো সালফার, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ইউজিং দ্য ড্র্যাগস রুল দ্যাট এখানে কিন্তু ইন দ্য মলিকিউল H2S, ঠিক আছে, সালফারে কোনো হাইব্রিডাইজেশন হবে না, নো হাইব্রিডাইজেশন। এই হচ্ছে আমার ড্র্যাগস রুলের মেইন ফান্ডা, মেইন পয়েন্ট। কতটা বুঝতে পারলে? কিন্তু আমি যদি এখানে ওয়াটার নিতাম, ওয়াটারের মধ্যে কিন্তু আমরা জানি যে ওয়াটারের ক্ষেত্রে ড্যাগস রুল অ্যাপ্লিকেবল নয়, তাহলে ওয়াটারে কিন্তু যেটা আমার সেন্ট্রাল অ্যাটম আছে অক্সিজেন, ওর কিন্তু হাইব্রিডাইজেশন হবে। বা আমি যদি এখানে অ্যামোনিয়া এক্সাম্পল নিই, তাহলে অ্যামোনিয়াতে কিন্তু সেন্ট্রাল অ্যাটমটা কি আছে বলো, নাইট্রোজেন। কথাটা বুঝতে পারছো? তাহলে এই অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা জানি ড্যাগস রুল অ্যাপ্লিকেবল না, তাহলে অ্যামোনিয়াতে কিন্তু নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন হবে, বাট পিএইচ থ্রি মলিকিউলে ফসফরাসের কোনো হাইব্রিডাইজেশন হবে না, বা H2S মলিকিউলে সালফারের কোনো হাইব্রিডাইজেশন হবে না। এটাই হচ্ছে আমার ড্যাগস রুল। কথাটা বুঝতে পারছো? এর অ্যাপ্লিকেশন কি, বা আমরা কেন ড্র্যাগস রুল শিখবো? ড্র্যাগস রুল আমাদেরকে হেল্প করে ইন দ্য ডিটারমিনেশন অফ দ্য বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল ডিটারমাইন করতে বা বন্ড অ্যাঙ্গেলকে বেটার এক্সপ্লেন করতে আমাদেরকে কিন্তু হেল্প করে ড্র্যাগস রুল। কথাটা বুঝতে পারছো? তো এরপর আমরা অ্যাপ্লিকেশন পার্টটা দেখি। অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে নাম্বার ওয়ান, দুটো এক্সাম্পল এখানে দেখাবো প্র্যাকটিক্যালি। এখানে ধরো আমি একটা লিখলাম অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে আমরা জানি যে ইট ইজ এ Ab3L type of molecule, the geometry হচ্ছে ট্রাইগোনাল পিরামিডাল, ঠিক আছে, এবং এখানে নাইট্রোজেন থাকে, তিনটে হাইড্রোজেন এইভাবে থাকে, আর এই জায়গায় থাকে আমার লোন পেয়ার। ওকে, অ্যান্ড ডিউ টু দা LP-BP রিপালশন, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, অ্যাকচুয়ালি আইডিয়াল যে টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল 109°28', তার থেকে এখানে অ্যাঙ্গেলটা কমে যায় এবং অ্যাঙ্গেলটা কত হয়, মোটামুটি অলমোস্ট ওই 107°। কত হয় বলো? 107°। এটা 107° কেন হচ্ছে? বিকজ ডিউ টু দ্য লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন দ্য bond angle actually get decreased, okay, from the ideal tetrahedral bond angle 109°28'। okay, তাহলে এখানে অ্যাঙ্গেলটা কত বলো? 107°। ওকে, আচ্ছা, যদি আমরা এখানে PH3 মলিকিউলটাকে দেখি, দেখো PH3 ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে একটা Ab3L টাইপ অফ মলিকিউল। তাহলে এক্ষেত্রেও আমরা কি এক্সপেক্ট করব? আমরা এক্সপেক্ট করব যে যেটা আমার আইডিয়াল টেট্রাহেড্রাল অ্যাঙ্গেল, মানে এর ক্ষেত্রেও ডেফিনেটলি আমার জিওমেট্রি কি হবে বলো? ট্রাইগোনাল পিরামিডাল
ট্রাইগোনাল পিরামিডাল। এবং এর ক্ষেত্রে আমরা কি এক্সপেক্ট করব, যে বন্ড অ্যাঙ্গেল আমার আইডিয়াল টেট্রাহেড্রাল বন্ড অ্যাঙ্গেলের থেকে সামান্য একটু কম হবে, যেটা আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখেছিলাম। ইয়েস। এবং সামান্য কম হবে, মানে কেন কম হবে? বিকজ অফ দ্য এলপিবিপি রিপালশন, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন। কিন্তু তোমরা জানলে অবাক হয়ে যাবে যে এখানে মানে পিএইচ3 এর ক্ষেত্রে, যেখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 107, তাহলে 109°28' থেকে মাত্র 2°28' লেস ইন কেস অফ অ্যামোনিয়া। সেখানে পিএইচ3 এর ক্ষেত্রে কত হয় জানো? পিএইচ3 এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 93.8 ডিগ্রি। সো হিউজ ডিক্রিজ, ঠিক কিনা বলো? এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলো, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়ার ক্ষেত্রে যেখানে 107 ডিগ্রি হচ্ছে টেট্রাহেড্রাল বন্ড অ্যাঙ্গেলের থেকে মাত্র 2°28' লেস, সেখানে আমরা দেখতে পাচ্ছি পিএইচ3 এর ক্ষেত্রে এটা কত আছে, 93.8 ডিগ্রি। তার মানে একটা হিউজ ডিক্রিজ। whereas আমরা যদি ফসফরাসের পরে কি আছে বলুন, নাইট্রোজেনের ফসফরাসের পরে আছে আমার আর্সেনিক ইন গ্রুপ নাম্বার 15। তাহলে আমরা যদি এরপরে ASH3 একটা মলিকিউলকে নিই, দেখো এটাও কিন্তু AB3L টাইপ অফ মলিকিউল, এবং এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কত হয় জানো? এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 91.8 ডিগ্রি। কত হচ্ছে বলো? 91.8 ডিগ্রি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, অ্যামোনিয়া থেকে যখন আমরা পিএইচ3 তে যাচ্ছি, হিউজ একটা ডিক্রিজ হচ্ছে। 107 থেকে সিধা কত আসছে বলো? 93.8 ডিগ্রি। সো দের ইজ এ হিউজ ডিক্রিজ। বাট পিএইচ3 পরে যখন আমরা এএসএইচ3 তে গেলাম, দেখো খুব একটা ডিক্রিজ হচ্ছে না। বেসিক্যালি এইচ3 মলিকুলের ক্ষেত্রেও কি হবে বলো? ড্র্যাগোস রুল অ্যাপ্লিকেবল। কথাটা বুঝতে পারছো? তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি যে পিএইচ3 তে বেসিক্যালি ফসফরাসে কোনো হাইব্রিডাইজেশন হচ্ছে না। আন্ডারস্টুড? এবং যেহেতু হাইব্রিডাইজেশন হচ্ছে না, তার মানে এই পিএইচ বন্ডগুলো কিভাবে ফরমেশন হচ্ছে বলো? ডিউ টু ওভারল্যাপিং অফ দ্য পিওর অ্যাটমিক অরবিটালস। এই পিএইচ বন্ডগুলো কিভাবে ফরমেশন হচ্ছে বলো? ডিউ টু ওভারল্যাপিং অফ পিওর অ্যাটমিক অরবিটালস। এই পিএইচ বন্ডগুলো আমার ফরমেশন হচ্ছে। আন্ডারস্টুড? এবং সেই জন্যই দেখো এখানে বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির কাছাকাছি। তো এটা মনে রাখবে যে যাদের ক্ষেত্রে ড্র্যাগোস রুল অ্যাপ্লিকেবল হবে, তাদের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল অ্যাটমে কোনো হাইব্রিডাইজেশন হবে না। যার জন্য দেখা যায় যাদের ক্ষেত্রে যে সমস্ত মলিকুলের ক্ষেত্রেই ড্র্যাগোস রুল অ্যাপ্লিকেবল হবে, তাদের ক্ষেত্রে মোটামুটি বন্ড অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রির কাছাকাছি হয়। মানে বেসিক্যালি কি হচ্ছে বলো? তিনটে পি এর মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত আছে? 90 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল। তো তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে মোটামুটি বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রির কাছাকাছি হয়, বিকজ ওদের ক্ষেত্রে কোনো সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন হচ্ছে না। আমি আবারও বলছি, ড্র্যাগনস রুল সব জায়গায় কিন্তু অ্যাপ্লিকেবল নয়। ড্র্যাগনস রুল অ্যাপ্লিকেবল তখনই হবে যখন উপরের দুটো কন্ডিশন ফলো হবে। কথাটা বুঝতে পারলে? উপরের দুটো কন্ডিশন স্যাটিসফাই হলে তবেই কিন্তু সেক্ষেত্রে ড্র্যাগনস রুল অ্যাপ্লিকেবল হবে, আদারওয়াইজ কিন্তু ড্র্যাগনস রুল অ্যাপ্লিকেবল হবে না। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেখি যেখানে, এক্সাম্পল নাম্বার 2, ইফ উই টেক ওয়াটার। তাহলে ওয়াটার কি বলো? ওয়াটার হচ্ছে AB2L2 টাইপ অফ মলিকিউল। আইডিয়াল অ্যাঙ্গেল কত? 109°28'। বাট এখানে ওয়াটারের যে স্ট্রাকচারটা হয় সেটা হচ্ছে ভি শেপ, ভি শেপ অর অ্যাঙ্গুলার। তো বেসিক্যালি এখানে কি হয়, অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন কোভ্যালেন্ট বন্ড ফর্ম করেছে। এখানে থাকবে একটা লোন পেয়ার, এখানে থাকবে আরেকটা লোন পেয়ার। ওকে। এন্ড ডিউ টু এলপিপিপি এখানে দুটো লোন পেয়ার আছে। আগে অ্যামোনিয়াতে কি ছিল বলো? একটা লোন পেয়ার ছিল, কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো লোন পেয়ার আছে। এন্ড ডিউ টু গ্রেটার অ্যামাউন্ট অফ এলপিপিপি ডিপালশন, এখানে লোন পেয়ার বন্ড পেয়ার ডিপালশনটা কি আগের থেকে আরো বেশি হবে? কারণ আগে একটা লোন পেয়ার ছিল, এখানে দুটো লোন পেয়ার আছে, তার মানে লোন পেয়ার বন্ড পেয়ার ডিপালশনটা এখানে আরো বেশি হবে। সেই জন্য ডিক্রিজ ইন দ্য বন্ড অ্যাঙ্গেল সেটাও আরো বেশি হবে। এবং ওয়াটারের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা মোটামুটি হয় 104 বা 104.5 ডিগ্রি। ওকে। দেখো এখানে আইডিয়াল অ্যাঙ্গেল কত ছিল? 109 ডিগ্রি। তাহলে 109°28' থেকে মোটামুটি ওই আমার 5 ডিগ্রি মতো এখানে কমেছে। কতটা বুঝতে পারছো? বাট এখানে যদি আমরা H2S দেখি, দেখো H2S এর ক্ষেত্রেও কিন্তু সেম, এটাও কিন্তু AB2L2 টাইপ অফ মলিকিউল। কিভাবে টাইপ অফ দ্য মলিকিউল বার করে তোমাদের ক্লাসে শেখানো হয়েছে। অ্যান্ড তোমরা ওই ফান্ডে অ্যাপ্লাই করে কিন্তু খুব ইজিলি একটা মলিকুলের স্ট্রাকচার কি সেটাকে বার করতে পারবে। সরি, টাইপ অফ দ্য মলিকিউল কিন্তু খুব ইজিলি তোমরা বার করতে পারবে। তাহলে H2S এর ক্ষেত্রে, এর ক্ষেত্রেও আমার শেপটা হচ্ছে ভি শেপ বা অ্যাঙ্গুলার। অ্যান্ড বাট এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কত হয় জানো? এর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত হয় বলো? মাত্র 92 ডিগ্রি। অনলি 92 ডিগ্রি। কথাটা বুঝতে পারছো? তাহলে
একটু আগে যে কথাটা বললাম, দ্যাট বিকামস ট্রু, যে যদি কোথাও ড্র্যাগস রুল, যদি কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে ড্র্যাগস রুল অ্যাপ্লিকেবল হয়, দেন সেন্ট্রাল অ্যাটমে কোনো রকম হাইব্রিডাইজেশন হবে না। এবং যদি সেন্ট্রাল অ্যাটমের হাইব্রিডাইজেশন না হয়, সেক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা মোটামুটি 90 ডিগ্রির কাছাকাছি আসবে। দেখো এখানে ওয়াটারের ক্ষেত্রে কি হচ্ছে, 109 ডিগ্রি 28 মিনিট থেকে 104.5 ডিগ্রি। সেখানে H2S এর ক্ষেত্রে দেখো, ভাবতে পারছো মানে কতটা ডিক্রিজ করছে বন্ড অ্যাঙ্গেল। এই ডিক্রিজটা কেন হচ্ছে, কেন এতটা ডিক্রিজ করছে, তার রিজনটা হচ্ছে প্র্যাকটিক্যালি H2S এর সালফারে কোনো হাইব্রিডাইজেশনই হচ্ছে না। তাহলে হাইব্রিডাইজেশনই যদি না হয়, তাহলে সেক্ষেত্রে ডেফিনেটলি কি হচ্ছে বলো, মোটামুটি তিনটে পি এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি কাছাকাছি হচ্ছে। ইভেন আমি যদি গ্রুপ নাম্বার 16 এর মানে সালফারে পড়ে কি আছে, অক্সিজেন সালফারে পড়ে আছে আমার সেলেনিয়াম, কি আছে বলো, সেলেনিয়াম। তাহলে H2AC এর ক্ষেত্রে, H2AC এর ক্ষেত্রে যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে H2AC এর ক্ষেত্রে অ্যাপ্লাই করলে এখানে বন্ড অ্যাঙ্গেলটা কত হয় জানো, এখানে বন্ড অ্যাঙ্গেল যেটা হয় দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 91 ডিগ্রি। 91 ডিগ্রি দেখতে পাচ্ছ, তাহলে H2S এর ক্ষেত্রে আমরা ড্র্যাগনস রুল অ্যাপ্লাই করতে পারি। এবং H2S এর ক্ষেত্রে যখন আমরা ড্র্যাগনস রুল অ্যাপ্লাই করছি, দেন দ্য বন্ড অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 91 ডিগ্রি, দ্যাট ইজ নিয়ারেস্ট টু 90 ডিগ্রি, দ্যাট ইজ নিয়ারেস্ট টু 90 ডিগ্রি। আন্ডারস্টুড? সো দিস ইজ দ্য ড্র্যাগনস রুল। আমি আরেকবার বলে দিচ্ছি যে কখন ড্র্যাগনস রুল অ্যাপ্লাই করতে পারবো, তার জন্য এই দুটো কন্ডিশন ফলো করতে হবে, ঠিক আছে। এবং যদি ড্র্যাগনস রুল অ্যাপ্লিকেবল হয়, ইন দ্যাট কেস কি বলেছি আমরা, ইন দ্যাট কেস আমরা বলেছি যে no hybridization will occur of the central atom, no hybridization will occur of the central atom যদি ড্র্যাগস রুল অ্যাপ্লিকেবল হয়। নট ফর অলওয়েজ, আমি বারবার বলছি, নট ফর অলওয়েজ, সবার ক্ষেত্রে হবে না, ঠিক আছে। অ্যামোনিয়াতে কিন্তু নাইট্রোজেনের হাইব্রিডাইজেশন হবে,